এই প্রশ্নটা পড়বো। তরলের প্রবাহের জন্য পয়সলি সমীকরণ প্রতিপাদন। প্রশ্নটা একটু বড়, মোটামুটি একটু জটিল আছে, তবে খুব গুরুত্বপূর্ণ। শিখতে হবে, পড়তে হবে, শিখতে হবে, পড়ে পড়ে শিখতে হবে। আমরা প্রশ্নটা শুরু করি। তাহলে কৈশিক নলের মধ্য দিয়ে তরলের প্রবাহের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর প্রবাহিত হবে কৈশিক নলের ভিতর দিয়ে। সেগুলো নির্ভর করা হচ্ছে এই কয়েকটা বিষয়: কৈশিক নলের দৈর্ঘ্য, কৈশিক নলের ব্যাসার্ধ, কৈশিক নলের প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যকার চাপের পার্থক্য, আর তরলের সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক ব্যাপারটা নিশ্চয়ই বোঝো তোমরা, যে সান্দ্রতা ব্যাপারটাকে অনেকটা ঘর্ষণের সাথে তুলনা করা যায়। সব তরলের মধ্য দিয়ে যদি কোনো একটা বস্তু চলতে চায়, তাহলে সব তরল সমান ঘর্ষণ দেয় না। কোনো তরলের ক্ষেত্রে খুব সহজেই পাস করে দেওয়া যায়, আর কোনো তরলের ক্ষেত্রে, যেগুলো একটু ঘন ধরনের তরল, সেগুলোর ক্ষেত্রে ওই তরল অতিক্রম করার সময় বেশি ঘর্ষণের মুখোমুখি হতে হয়। এই ব্যাপারটা গাণিতিকভাবে প্রকাশ করার জন্য সান্দ্রতা রাশিটা ব্যবহার করা হয়। তারপর দেখো, প্রশ্ন প্রতিপাদনের মূল অংশে প্রবেশ করি। আচ্ছা, এই হচ্ছে মূল প্রশ্নটা। মনে করি একটি তরল এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটি কৈশিক নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। কৈশিক নলটিকে এবি দ্বারা উপস্থাপন করা হয়েছে। এই যে চিত্রে এবি, চিত্রটা একটু নিয়ে আসি। হ্যাঁ, এবি দ্বারা উপস্থাপিত হয়েছে। অর্থাৎ এই যে এবি, এইটা একটা কৌশিক নল। এই কৌশিক নলের এইটা হচ্ছে প্রধান অক্ষ, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মান এই যে এখানে দেওয়া আছে আর, এই ব্যাসার্ধটার মান হচ্ছে আর। তাহলে পয়সলের সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে কিছু স্বীকার্য ধরে নিতে হবে। এই স্বীকার্য ছাড়া সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। তাহলে তরলের প্রবাহ অবশ্যই ধারারেখা হতে হবে। ধারারেখা প্রবাহ কি, এটা তোমরা জানো, নাহলে আগের লেকচার গুলো দেখে নিবা। নলের যে কোনো প্রস্থচ্ছেদের প্রত্যেক বিন্দুতে চাপ একই থাকতে হবে। এই যে একটা নল, এই নলের প্রত্যেক বিন্দুতে তরলের চাপের পরিমাণ একই থাকতে হবে। প্রত্যেক বিন্দুতে চাপ একই থাকতে হবে। আর নলের সংস্পর্শে অবস্থিত তরল স্তর স্থির হবে। এইটা হচ্ছে নল। এই নলের সংস্পর্শ অর্থাৎ গায়ে লেগে যে তরলগুলো আছে, সেই তরলগুলো অবশ্যই স্থির হতে হবে। আর এই যারা সংস্পর্শে যে তরলগুলো লেগে আছে সেগুলো ছাড়া বাকি সব যত কণাগুলো আছে সেগুলো প্রবাহিত হলে সমস্যা, সেগুলো প্রবাহিত হতে পারবে। হ্যাঁ, তারপর খেয়াল করো যে, মনে করি উক্ত কৌশিক নলের ভিতর দিয়ে তরল পদার্থে ধারারেখা গতিতে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত তরলে অভ্যন্তরে নলের অক্ষের সাথে সমাক্ষীয় ভাবে কয়েকটি চোঙাকৃতি কল্পনা করি। এখানে মূলত বলছে যে আমাদের যে মূল কৌশিক নলটা ছিল এবি, আচ্ছা আমরা চিত্রে চলে আসি। এখানে এটাই বলছে যে, মনে করি উক্ত কৌশিক নলের ভিতর দিয়ে তরল পদার্থ ধারারেখা গতিতে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত তরলের অভ্যন্তরে নলের সাথে সমাক্ষীয় ভাবে চোঙ কল্পনা করি। এই ছিল আমাদের মূল কৌশিক নলটা, ছিল এই বড় নলটা। তাহলে এই নলের সাথে আর একটা ভিতরে একটা চোঙাকৃতি নল কল্পনা করতে হবে। কয়েকটির কথা বলছে যদিও, কিন্তু কয়েকটি এখানে তো চিত্রাঙ্কন করলে জটিল হয়ে যাবে, এখানে একটি দিয়ে হিসাব করলেই যথেষ্ট হবে। তাহলে এই নলটা, ভিতরে যে নলটা, এটাকে কল্পনা করা হয়েছে। তাহলে চোঙাকৃতি স্তর কল্পনা করি। এতে দেখা যাবে অক্ষ থেকে যতই দেয়ালের দিকে যাওয়া যায়, স্তরসমূহের গতিবেগ ততই হ্রাস পেতে থাকে এবং দেয়ালের সংস্পর্শে থাকা স্তরটি গতিহীন অবস্থায় থাকে। এই যে এই যে চোঙ আমরা কল্পনা করলাম, এই চোঙ থেকে, চোঙের যে অক্ষ, সেই
যেহেতু দুইটা আমাদের আগের কৌশিক নল আর কল্পিত চক্র দুটো হচ্ছে সমাক্ষীয়, অর্থাৎ তাদের অক্ষ কিন্তু একই। সেক্ষেত্রে এই অক্ষ থেকে যত দেয়ালের দিকে যাওয়া যাবে গতি কিন্তু তত কমতে থাকবে, কারণ আমরা জানি যে এই এখানকার যে তরলগুলো আছে সেগুলো কিন্তু গতিহীন, এটা কিন্তু শিকার যে ধরে নেওয়া আছে, এগুলো কিন্তু স্থির তরল দেয়ালের সাথে। আর এদিকে গতিশীল, আর এদিকে যেহেতু বেশি গতিশীল, যত দেয়ালের কাছাকাছি যাওয়া যাবে গতি এক সময় স্থির হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে যতই, হ্যাঁ এটাই বলছে যে স্তর সময়ের গতিবেগ ততই হ্রাস পেতে থাকে এবং দেয়ালের সংস্পর্শে থাকা স্তরটি গতিহীন অবস্থায় থাকে। এটা তো শিকার যে ধরে নেওয়া আছে। ধরা যাক কল্পিত চোঙগুলির একটি আভ্যন্তরীণ ব্যাসার্ধ এক্স এবং বহির্ব্যাসার্ধ হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এই যে কল্পিত চোঙটা, এই কল্পিত চোঙের আভ্যন্তরীণ ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে শুরু করে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স দৈর্ঘ্য। আর এইখান থেকে শুরু করে যদি পুরোটাই নেওয়া হয় একদম এই মাথা পর্যন্ত, তাহলে কিন্তু এক্স প্লাস ডিএক্স, তার মানে এই পুরুত্বটা হচ্ছে ডিএক্স পুরুত্ব, পুরুত্বটা ডিএক্স। তাহলে বাহিরের ব্যাসার্ধ হচ্ছে এক্স প্লাস ডিএক্স। হ্যাঁ, এখন খেয়াল করো যে যদি তরলের সান্দ্রতার গুণাঙ্ক ইটা হয়, তরলের সান্দ্রতার গুণাঙ্ক ইটা হলে প্রবাহের দিকের বিপরীত দিকে ক্রিয়াশীল স্পর্শীয় বল। তাহলে বিপরীত দিকে ক্রিয়াশীল স্পর্শীয় বলের মূল সমীকরণ ছিল এটা। এই সমীকরণটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এটা যেহেতু এখানে প্রতিপাদন নাই। এইটা সমীকরণ মুখস্থ রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে মূল সমীকরণ, এটা হচ্ছে ক্রিয়াশীল স্পর্শীয় বলের সমীকরণ। এখানে এই সমীকরণটা এখানে ইউজ করা হয়েছে, এখানে জাস্ট এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে বোঝাচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে ইটা ডি ডিভি অফ এক্স ডি ডি এক্স অফ ভি যেটা ছিল এটা তো সেরকমই আছে, শুধু এখানে এ এর জায়গায় এই যে ক্ষেত্রফল অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফলের মানটা বসানো হয়েছে। তো সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, 2π x হচ্ছে পরিধি, আর ইন্টু এল দৈর্ঘ্য, গুণ দিলে কি পাওয়া যাবে, পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই সমীকরণ থেকে এই সমীকরণটা আসছে। এখন এখানে এই যে যেটাকে ডিডিএক্স অফ ভি, এটাকে বেগ গ্রেডিয়েন্ট বলে, যেহেতু নির্দিষ্ট একটা বিন্দুর সাপেক্ষে বেগকে এখানে ব্যবকলন করা হয়েছে, তাহলে এটাকে বেগ গ্রেডিয়েন্ট বলে। আর এল দৈর্ঘ্য এবং এক্স ব্যাসার্ধ বিশিষ্ট তরল চোঙটির পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2π x l। এই যে এখানে 2π x l যেটা, সেটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা এটা অনেক মুখস্থ রাখলে ভালো হয়, যে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির অর্থাৎ সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। তো কৌশিক নলের দুই প্রান্তে চাপের পার্থক্য পি। কৌশিক নলের দুই প্রান্তে এখানে যে তরলগুলো আছে, তরলগুলোর মধ্যে কিন্তু একই চাপ আছে, কিন্তু দুই প্রান্তে, এই যে এক প্রান্ত, এই এক প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে কিন্তু চাপের পার্থক্য থাকতে হবে, না হলে তরল তো প্রবাহিত হবে না। প্রবাহিত হচ্ছে মানে কি, একদিকে চাপ বেশি একদিকে চাপ কম, তরল প্রবাহিত যেহেতু হচ্ছে, তাহলে চাপের পার্থক্য অবশ্যই থাকতে হবে দুই প্রান্তের মধ্যে। কিন্তু মাঝখানের যে তাদের মধ্যে কোনো, যেটা নিজেদের মধ্যে যে চাপের পার্থক্য সেটা থাকবে না, তবে দুই প্রান্তের মধ্যে পার্থক্য থাকবে। তাহলে দুই প্রান্তের চাপের পার্থক্য যদি পি হয়, তরল চোঙের উপর প্রবাহের অভিমুখী ক্রিয়াশীল বল কত হবে, p × π x²। p × π x², এটা কোথা থেকে আসছে, এটা এই যে এই আমাদের জানা সমীকরণ থেকে এটা নির্ণয় করা যায়। এটা আগে থেকেই জানা ছিল যে আমরা জানি চাপ p = a/a, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এখান থেকে এফ এর মান বের করতে গেলে p × a হবে, এফ এর মান বের করতে গেলে p × a হবে। তাহলে এখানে ক্রিয়াশীল বল, তাই না, বল মানে এটা কিন্তু এফ, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ। এ মানে হচ্ছে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তরলের স্থিতি প্রবাহের জন্য একটু আগে যে বিপরীত স্পর্শীয় বল নির্ণয় করা হয়েছে, এই বলটা আর এই বলটা সমান হয়ে যাবে কিসের জন্য, স্থিতি প্রবাহের জন্য। আর এখান থেকে মূলত স্থিতি প্রবাহের সংজ্ঞা দেয় যে স্থিতি প্রবাহ কি। এই বলটা কি ছিল, এটা ছিল তরল যেদিকে যাচ্ছিল, এইদিকে যাচ্ছিল, সেই অভিমুখে ক্রিয়াশীল বল, তরলের অভিমুখে ক্রিয়াশীল বল। আর এখানে যে বলটা পাইছে সেটা হচ্ছে বিপরীত স্পর্শীয় বল, সান্দ্রতা জনিত বিপরীত স্পর্শীয় বল। তাহলে যখন তরলের অভিমুখের যে বল, সেই বলটা আর বিপরীত স্পর্শীয় বল সমান হয়ে যাবে, সেটাকেই বলা হয় কিন্তু স্থিতি প্রবাহ।
তাহলে স্থিতি প্রবাহ থেকে কিন্তু এই এই দুইটাকে সমান লেখা যায়, এতে কোনো সমস্যা নেই। এখন পরবর্তীতে এখানে এক্স একটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এদিকে দুইটা আছে। এক্স দ্বারা ভাগ করলে এখানে একটা এক্স থাকে, এদিকে এক্সটা কাটাকাটি হয়ে যায়। আবার পরের লাইনে পাই পাই কাটাকাটি করা হয়েছে, এখানে পাই এখানে পাই, কাটার পর এই লাইনটা চলে আসছে। তাহলে এই জায়গাটাতে এমন কিছু না, শুধু এক্স আর পাই কাটাকাটি করা হয়েছে। তারপর খেয়াল করো, আর ব্যাসার্ধের চোঙের জন্য এখন চোঙের ব্যাসার্ধ যেহেতু আর, চোঙটা একটু দেখিয়ে দিয়ে আসি। এই যে এটা ছিল কিন্তু চোঙ, চোঙের ব্যাসার্ধ এই মূল টু এ বি যেটা, এটা হচ্ছে আমাদের মূল চোঙ বা মূল কৌশিক নলটা। এটা এইখান থেকে এটা ছিল আর ব্যাসার্ধ। এই পুরো ব্যাসার্ধের জন্য এখন ইন্টিগ্রেশন করতে হবে। এতক্ষণ তো শুধু এই একটা চোঙ কল্পনা করে এটার জন্য হিসেব করা হলো। এখন ইন্টিগ্রেশনের নিয়মগুলো জানো, এখন পুরো ব্যাসার্ধের জন্যই কিন্তু ইন্টিগ্রেশন করলে পুরো ফলাফলটা একেবারেই চলে আসবে। ইন্টিগ্রেশন আমাদের এই সুবিধাটা দেয়। এজন্য আর ব্যাসার্ধের জন্য সমস্ত চোঙের জন্য একটু আগে যে এখানে যে সমীকরণটা পাওয়া গিয়েছিল, এই যে এই সমীকরণটাকে পুরো ব্যাসার্ধের জন্য ইন্টিগ্রেশন করা হবে। তো পুরো ব্যাসার্ধের জন্য ইন্টিগ্রেশন করলে কি হবে, এই দেখো আর ব্যাসার্ধের সমস্ত চোঙের জন্য এটাকে এখন ইন্টিগ্রেশন করা হচ্ছে, আর ব্যাসার্ধের সমস্ত চোঙের জন্য এটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে এখানে যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এখানে নির্দিষ্ট এখানে লিমিট নাই, অনির্দিষ্ট ইন্টিগ্রাল আর ব্যাসার্ধের সমস্ত চোঙের জন্য, পুরোটা চোঙের জন্যই, শুধু ব্যাসার্ধের জন্য না। ব্যাসার্ধ ছাড়াও এই চোঙের যে আরো এদিকে বর্ধিত অংশ আছে, পুরো চোঙের জন্য। এখানে তবে লিমিট নাই, এটা মনে রাখতে হবে। তাহলে সমস্ত চোঙের জন্য এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, হ্যাঁ নর্মাল ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইন্টিগ্রেশন করলে এখানে হ্যাঁ 2 ইটা এল আর পি এগুলো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো। আর এটা হচ্ছে ডিভি কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিভি কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ ডিভি, এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু ভি হয়। তাহলে এই ইন্টিগ্রেশনটা কিন্তু ডিভির সামনে আসছিল, আর এটা মূলত ছিল কনস্ট্যান্ট, তাই না? তাহলে ডিভি কে করলে এখানে শুধু ভি আসছে, ভি হয়। আর এদিকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আর এখানে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র এক্স কে ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2, এক্স পাওয়ারের সাথে এক যোগ যাবে, সেই পাওয়ার নিচে চলে আসবে। তাহলে এক্সটা হবে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হবে। আর অনির্দিষ্ট হওয়ার কারণে এখানে একটা সমাকলন ধ্রুবক সি বসে যাবে, সমাকলন ধ্রুবক বসাতে হবে। এখানে যেহেতু কোনো চলক আলাদাভাবে ছিল না, যেটা ডিভি যার সাপেক্ষে করতে হবে তাকেই ইন্টিগ্রেশন করেছে, এই জন্য এখানে কিন্তু আর সমাকলন ধ্রুবক নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু এখানে যদি এখানে যেমন এক্স আছে, আবার সেটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স কে এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে কিন্তু আলাদা করে ভি নাই। ভি এখানে যদি ভি ডিভি হইতো তাহলে কিন্তু এখানেও একটা সি চলে আসতো, কিন্তু এখানে তো ভি ডিভি নাই, শুধু ডিভি কেই ইন্টিগ্রেশন করা হচ্ছে। এরূপ ইন্টিগ্রেশন ক্ষেত্রে ইয়ে আসে না, সমাকলন ধ্রুবক আসে না। আর এখানে তাহলে সমাকলন ধ্রুবক আসছে প্লাস সি। এখানে সি হলো ইন্টিগ্রেশন ধ্রুবক, যখন এক্স ইকুয়াল আর তখন ভি ইকুয়াল 0। এটা তোমরা ইয়েতে খেয়াল করছো, এই যে যেটা সিলিন্ডার ছিল মাঝখানে ইয়ে ছিল, যখন এক্স ইকুয়াল আর, মানে এটার ব্যাসার্ধ যখন পুরোটাই নেওয়া হবে, ব্যাসার্ধ যখন পুরোটাই নেওয়া হবে, তখন কিন্তু ভি, এখানে ভি হচ্ছে তরলের গতিবেগ। এই এই জায়গাগুলোতে গতিবেগ শূন্য, তাই না? এটা তো স্বীকার্য ধরে নেওয়া হয়েছে। মানে যখন পুরো ব্যাসার্ধের জন্য নেওয়া হবে তখন এই জায়গার গতিবেগ গুলো শূন্য। এই জন্য ভি ইকুয়াল 0। ভি হচ্ছে তরলের গতিবেগ, স্মল ভি, এই স্মল ভি হচ্ছে তরলের গতিবেগ। আর যখন এক্স ইকুয়াল আর তখন ভি ইকুয়াল 0। এখান থেকে যখন এক্স এর মান এখন তাহলে আর বসানো হচ্ছে, এই যে এখানে আর বসানো হলো, তখন ভি ইকুয়াল 0। এটা ভি ইকুয়াল 0 হলে পুরো রাশিটাই শূন্য হয়ে যায়, এই হচ্ছে পুরো রাশিটাই শূন্য।
আর এখানে এক্স এর জায়গায় আর স্কোয়ার হয়েছে। এখান থেকে সি এর মান বের করা যায়। এটাকে পক্ষান্তর করে দিলে আর স্কোয়ার বাই টু হয়। এইদিকে প্লাস আর স্কোয়ার বাই টু আছে, এই পাশে গিয়ে মাইনাস আর স্কোয়ার বাই টু হবে। এখন এই যে 1 নং সমীকরণ পাওয়া গিয়েছিল, সেই সমীকরণে উম এইটা 3 নং সমীকরণ হবে। বুঝছো, এইটা 1 নং সমীকরণ না, এটা হবে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে সি এর মান বসিয়ে পাই, এটা ছিল 3 নং সমীকরণ। 2η L/P ইন্টু ভি এক্স স্কোয়ার বাই টু, শুধু এই যে সি এর জায়গায় এই মানটা বসানো হয়েছে, এই যে এই মানটা। তাহলে 3 নং সমীকরণে মানটা বসিয়ে পাই, এটা পাওয়া গেছে। তারপর কি করা হলো, হুম, এই জায়গাটাতে এই পাশে যা আছে তা ঠিকঠাক। এখানে দুইজনের কাছে হাফ, দুই দুই আছে, হাফ কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থাকে। এখন এখান থেকে যদি ভি এর মান বের করা যায়, ভি এর মান বের করলে বাকিদেরকে পক্ষান্তর করে দেওয়া যায়। তাহলে এরা পক্ষান্তর হয়ে গেলে এই পিটা এদিকে হরে আছে, সে লবে চলে গেল, যে লবে আছে সে হরে গেল। বাদ বাকি যারা আছে তো তারা আগের মতে আছে। আর মাইনাস দ্বারা, মাইনাসকে পক্ষান্তর হিসাবেও কল্পনা করা যায়, আবার মাইনাস দ্বারা গুণও কল্পনা করা যায়, উভয় পক্ষে। তাহলে এইদিকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয়, এইদিকে কিন্তু প্লাস হয়ে যায়, এদিকে একটা, এদিকে যেহেতু মাইনাস ছিল না, এদিকে একটা মাইনাস থাকবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু এটা আসে, এভাবে আসার সুযোগ আছে। তারপর এই 2 আর 2 গুণ হয়েছে, এটা যেহেতু হরে আছে, হরের সাথে হর গুণ, তাহলে 2 × 4 4 4 উপরে এই পিটা ওয়ানের সাথে গুণ হয়ে পি হয়েছে। এটা যেভাবে ছিল সেভাবে আছে। এগুলো সাধারণ ক্যালকুলেশন, এগুলো একটু দেখে নিতে হবে। তারপর দেখো, ডিএক্স পুরুত্ব বিশিষ্ট নল, ডিএক্স পুরুত্ব বিশিষ্ট নলবে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন ডিভি। আচ্ছা, এখানে একটা মনে রাখতে হবে একটা বিষয়, এই যে ক্যাপিটাল ভি, বড় ভি, এই ক্যাপিটাল ভি কিন্তু আয়তন, তরলের আয়তন। আর আগে যেটা স্মল ভি ছিল, ছোট ভি, ওইটা কিন্তু গতিবেগ। এটা কনফিউশন হলে চলবে না, দুইটা ভি, ক্যাপিটাল ভি আর স্মল ভি, আলাদা আলাদা মিনিং বোঝাচ্ছে। তাহলে ডিএক্স পুরুত্ব বিশিষ্ট নলবে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, আয়তন কিভাবে হিসাব করা হয়, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব দিয়ে, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, তাহলে আয়তন পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফল বলতে, হ্যাঁ, 2πx, এইটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও পরিধি। এটাকে যদি এখন পুরুত্ব দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কিন্তু তরলের আয়তন পাওয়া গেল। আবার এই আয়তনকে যদি গতিবেগ দ্বারা গুণ করা হয়, এখানকার যে আয়তন, সেই আয়তনকে যদি গতিবেগ দ্বারা গুণ করা হয়, তাহলে এই যে চোঙটা ছিল, এটা একটু অঙ্কন করি। হুম, এই চোঙটা ছিল, এই চোঙের মধ্য দিয়ে তো এভাবে পানি প্রবাহিত হচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে, পানি তো না, তরল। তো প্রতি সেকেন্ডে, তাহলে এটাকে যদি, এই যে নির্দিষ্ট আয়তনটাকে, এটাকে যদি গতিবেগ দিয়ে গুণ করা হয়, তাহলে ওই নির্দিষ্ট আয়তন দিয়ে কি পরিমাণ তরল গেল সেটা কিন্তু বের হয়ে আসে। হুম, ওই নির্দিষ্ট তরল দিয়ে ওই আয়তনকে যদি গতিবেগ দিয়ে গুণ করা যায়, তাহলে ওই নির্দিষ্ট আয়তন দিয়ে কি পরিমাণ তরল গেল সেটা বের হয়ে আসে। আর যে পরিমাণ তরল পাস হচ্ছে সেটাই তো আয়তন, তাই না? যে সেখানে যে তরল গুলা পাস হচ্ছে বা আসছে, সেটার পরিমাণ, এটা হচ্ছে একটা পরিমাণ, তরলের পরিমাণ ভি, এটা একটা আয়তন, এটা একটা পরিমাণ। তাহলে এটা একটু মনে রাখতে হবে এইভাবে। অর্থাৎ এই আয়তনকে যদি গতিবেগ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে ইয়া পাওয়া যায়, যে পরিমাণ পানি গেল এটা হচ্ছে তার আয়তন, দুইটা ইকুয়াল লেখার সুযোগ আছে। তো প্রতি সেকেন্ডে সমস্ত নল বেয়ে প্রবাহিত তরলের পরিমাণ, এখন প্রতি সেকেন্ডে সমস্ত নল, আগে ছিল ছোট্ট নলের জন্য, এখন পুরো নলের জন্য হিসাব করতে হবে। পুরো নলের জন্য, পুরো ব্যাসার্ধের জন্য চিন্তা করতে হবে। এ, নল ছিল এরকম, পুরো নলের জন্য পুরো ব্যাসার্ধ, এই যে 0 থেকে 8, এটা নিতে হবে, 0 থেকে 8 এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, পুরো ব্যাসার্ধের জন্য
তাহলে এই ডিভি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু পুরো আয়তনটাই পাওয়া যাবে তরলের, প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের, তাই না? ডিএক্স গুরুত্ব বিশিষ্ট নল, এখানে একটু কিন্তু কনফিউশন লেগে যেতে পারে। এখানে যেটা হিসাব করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র ওই যে মাঝখানে যে কল্পিত নল ডিএক্স গুরুত্ব বিশিষ্ট সেই নলের জন্য এখানকার ক্যালকুলেশনটা। আর এখানে যেটা হবে এটা হচ্ছে পুরো নলটার জন্য, এই যে বড় একটা নল যেটা ছিল এবি নল, এখানে কিন্তু পুরো ওই এবি নলের জন্য, এই জন্য পুরো ব্যাসার্ধের সাপেক্ষে 0 থেকে R সম্পূর্ণ ব্যাসার্ধের জন্য ইন্টিগ্রেশন করা হচ্ছে। এইটার এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এটা হচ্ছে শুধুমাত্র ডিএক্স গুরুত্বের নলের জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ কৈশিক নলের জন্য। এখন 0 থেকে R মানগুলো বসানো হোক। এই যে ভি এর একটা মান পাওয়া গিয়েছিল, ভি এর একটা মান পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে এই যে এইটা। আর এখানে যে ডিভি, মূলত ডিভি এর মান কিন্তু এই যে এইখান থেকে বসানো হয়েছে 2πx dx × v। এই ডিভি এর মান বসা হয়েছে 2πx dx × v। এখানে ভিটা পিছনে ছিল, এখানে জাস্ট সামনে আসছে, ওটা তেমন কোনো মৌলিক সমস্যা না। তারপর ভি এর মান বসানো হয়েছে, ভি এর মান এই সমীকরণ থেকে বসানো হয়েছে। ভি এর মান এই সমীকরণ থেকে কি পাওয়া গেছে, p/4 eta l r² - x²। এই যে সেটাই বসছে, আর এখানে যেটা ছিল এখানে তো সেটাই আছে। তারপর হুম এখান থেকে কিছু ক্যালকুলেশন করে ফেলতে হবে। 2 eta l, এরা কনস্ট্যান্ট, এরা বাইরে চলে আসছে। এই উপরের 2 আর নিচে 4 কাটাকাটি হয়েছে, কাটাকাটি হলে কিন্তু নিচে একটা 2 থাকে, আর উপরের 2টা অস্তিত্ব থাকে না। তারপর এখানে পাই, এই যে পাই কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে গেছে, পি তো আগে থেকেই ছিল। আর এখানে এক্স, এক্সটা কিন্তু আর এরই ফাংশন, এক্স কিন্তু আর এরই ফাংশন, এটা চিত্রে দেখলে বুঝতে পারবা। আর এক্স, তারপর আমি একটু দেখাই যে এটা তো নলটা ছিল তাই না, আর এখানে একটা ক্ষুদ্র নল ছিল, এইটা ছিল এর ব্যাসার্ধ, এটা ছিল এক্স এর মান, আর পুরোটাই ছিল আর। তার মানে এক্সও কিন্তু একটা ব্যাসার্ধের পার্ট, প্লাস আরও তো ব্যাসার্ধ, এই বিষয়টা মনে রাখতে হবে। তারপর কি হলো, এই জন্য এক্স হচ্ছে চলক, কনস্ট্যান্টিনের বাইরে চলে যায়নি। এখন এখানে যদি সাধারণভাবে ইন্টিগ্রেশন করা হয়, হুম r² x² dx 0 থেকে R, পুরো ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, পুরো ব্যাসার্ধের সাপেক্ষেই। এখন এই এক্স কে যদি এটা দিয়ে গুণ দেওয়া যায় তাহলে এখানে একটা এই লাইনটা জাম্প করে লেখা হয়েছে, গুণ দিলে কিন্তু এরকম আসে x r², এই এক্স দিয়ে যদি পুরো রাশিটাকে গুণ দেওয়া হয় তাহলে কিন্তু এরকম পাওয়া যায় x r², আর এই এক্স আর x² গুণ হয় x³ হয়। চাইলে এই লাইনটা লিখতে পারো নিচে, অথবা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো মনে হয়। তারপর এটাকে এখন ইন্টিগ্রেশন করা হয়েছে, তাই এরূপ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথম স্টেপে তো আর এক্স দুইজনেই চলক, কিন্তু পরের স্টেপে কিন্তু শুধুমাত্র এক্স চলক। এই ইন্টিগ্রেশন গুলোর নিয়ম একটু মনে রাখতে হবে। তাহলে এখানে এক্স আর দুইজনেই চলক, এখন পরের স্টেপে শুধুমাত্র এক্স চলক, তখন আবার আর কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে যদি, যেহেতু এখানে ডি এক্স আছে, ডিএক্স, তার মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্ষেত্রে আর কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে r² সামনে চলে যাবে, শুধুমাত্র এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে। এই r² হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য সে ইন্টিগ্রেশনের বাইরে চলে গেছে। আর এক্স হচ্ছে চলক, যেহেতু ডি এর পরে এক্স আছে, এক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এই জন্য এক্স হচ্ছে চলক, এক্স ইন্টিগ্রেশনের অভ্যন্তরে আছে, অভ্যন্তরে আছে। এখানে একটা কনফিউশন লেগে যেতে পারে, প্রথম স্টেপে আর এক্স দুজনেই চলক, কিন্তু প্রথম স্টেপ ছাড়া পরের স্টেপ গুলোতে আর কনস্ট্যান্ট এক্স চলক, অর্থাৎ ডি এর পরে যে থাকবে শুধুমাত্র সেটাই চলক, এখানে তো ডি এর পরে আর নাই। তারপরে এখানে দেখো, এখানে x³ ছিল, এই যে গুণ করার পর x³ হচ্ছিল, x³ dx 0 থেকে R, পুরো ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশন। এখন সাধারণভাবে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়,
এদিকে যা ছিল তাই থেকে যাক, কোনো সমস্যা নাই। এই যে এখানে এক্স ডিএক্স, এক্স কে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এক যোগ প্লাস হরে চলে যাবে, সেটাই হলো এক্স কিউব, পাওয়ারের সাথে এক যোগ প্লাস ওই জিনিসটা নিচে চলে যাবে, তাই হলো লিমিট বসানো হয়েছে জিরো থেকে আর, জিরো থেকে আর, এটা তেমন কিছু না। তারপর দেখো, এখন যদি এখানে যদি লিমিটিং বসানো হয়, এই যে এক্স এর জায়গায় আর, আপার লিমিট বসানো হলে এটা কি হয়ে যায়, আর স্কোয়ার হয়ে যায়। এই আর স্কোয়ার সাথে গুণ হয়ে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়, আর নিচে তো 2 ছিলই। এখানে আবার এই এক্স এর জায়গায় আপার লিমিট, লোয়ার লিমিট যেহেতু জিরো, মাইনাস দিয়ে জিরো লেখার আর কোনো দরকার নেই, জিরো দিলে তো ফলাফলে কোনো পরিবর্তন হবে না। এখানে তাহলে আপার লিমিট এক্স এর জায়গায় আর বসলে আর টু দি পাওয়ার 4, আর হরের যেটা ছিল সেটাই। এদের মধ্যে লসাগু করলে কি হয়, এই যে 2 আর 4-এর মধ্যে 4 বড়, 4 লসাগু করলে এখানে লসাগুর স্বাভাবিক নিয়ম প্রয়োগ করলে কিন্তু আর টু দি পাওয়ার 4 থাকে। আর এখানে যেটা ছিল সেটা তো তার মধ্যে আছে, অর্থাৎ এইটা লসাগু করার পর এটা আসছে। তো এখান থেকে ভি এর মান বের হয়ে আসি। এই সমীকরণের ভি কিন্তু, এই ভি ইকুয়াল আগে থেকে ছিল, ভিটা লেখা নেই, একদম শেষের লাইনে প্রয়োগ করা হলো, ভি ইকুয়াল এই মানটা পাওয়া যায়। এটাকে তরলের ক্ষেত্রে পয়সোলির সমীকরণ বলা হয়। তবে ব্যবহারিক ক্ষেত্রে এই ইকুয়েশনটা সরাসরি এভাবে ইউজ হয় না, সরাসরি এভাবে ইউজ হয় না। হ্যাঁ, একে একে তরলের পয়সোলির সমীকরণ বলা হয়। যদিও আমাদেরকে পয়সোলির সমীকরণ প্রতিপাদন করতে বলছে, কিন্তু এখানে পর্যন্ত রাখলে হচ্ছে না, কারণ সবচেয়ে বেশি যে সমীকরণের রূপটা ব্যবহৃত হয়, এই জন্য এটার রূপটা একটু চেঞ্জ করে আমাদের ব্যবহারিক রূপে নিয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে সমীকরণ 5 কে লেখা যায় এখানে ইটা ইকুয়াল, এখানে ভি ইকুয়াল ছিল, ইটা ইকুয়াল, ইটা আর ভি এক্সচেঞ্জ, ইটার জায়গায় ভি, ভি এর জায়গায় ইটা, তাহলে ইটা চলে গেছে ভি এর জায়গায় আর ভি চলে আসছে ইটার জায়গায়, আর বাদ বাকি যারা ছিল তারা আছে। এই 4 আর 2 গুণ হয়ে মূলত 8 হয়েছে, 4 আর 2 গুণ হয়ে। তারপরে আমরা জানি পি এর মান রো ঘনত্বের জন্য এইচ গভীরতা, এই যে পি এর মান এইচ রো জি, এই সমীকরণে শুধু পি ইকুয়াল এইচ রো জি বসিয়ে দিতে হবে। এই সমীকরণটাতে পি ইকুয়াল এইচ রো জি বসালে কি হয়, এই যে, তাহলে এখানে পি পাই এইচ যেগুলো আগের মতো ছিল সেগুলো থেকে যাক, পাই এইচ শুধু পি এর জায়গায় এইচ রো জি বসানো হয়েছে। এই যে এইচ রো জি এই অংশটা, এই জায়গায় পি ছিল, পাই পি আর টু দি পাওয়ার 4 ছিল, তো সেখানে পি এর জায়গায় এইচ রো জি বসছে, আর বাদ বাকি যারা আছে তারা সেভাবে আছে। সমীকরণ 8-এর ডান পাশে বিভিন্ন রাশির মান জেনে সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করা যায়। এই যে এখন যে পয়সোলির সমীকরণের এখনকার যে রূপ, এটা হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত। তাহলে এই পর্যন্তই এই প্রশ্ন মূলত শেষ। আহ একেবারেই খুব জটিল তা না, কিছু কিছু জায়গায় একটু জটিলতা ছিল প্রশ্নটার। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে ভিডিওটা বারবার পজ করে দেখতে পারো, আর একটু খাতায় লিখে লিখে নোট করো, তাহলে এটা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবর্তন আলোচনা করো, সান্দ্রতার উপর ভাই আজকে আর পড়ায়েন না, হ্যাঁ, আজকে আর পড়ায়েন না। আজকে শেষ করি অধ্যায়টা। এই অল্প একটু আছে, সামান্য একটু আছে, বেশি কিছু নাই, বুঝতে পারছো, অল্প। আচ্ছা, তো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, সাধারণভাবে উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা গুণাঙ্কের মান হ্রাস পায়। উষ্ণতার সাথে সাথে সান্দ্রতার সহগের পরিবর্তন নিম্নরূপ। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের ক্ষেত্রে সান্দ্রতা, অর্থাৎ বাধা দেওয়ার যে, তরলের ভিতর দিয়ে কোনো পদার্থ কোনো চলতে চাইলে যে বাধা দেওয়ার মানটা সান্দ্রতা,
সেটার মান কমতে থাকে। এটার সমীকরণের সহগের মানটা এই যে এই সমীকরণের সহগটা এটা মুখস্থ রাখতে হবে, এটা প্রতিপাদন করিনি। আর এখানে এখানে যে সহগগুলো ব্যবহৃত হয়েছে, যে সূত্রটা আসছে, এটা খুব পারফেক্ট একটা সূত্র নয়। এগুলো এখনো গবেষণাধীন বিষয় বর্তমান সময়েও। এই সমীকরণগুলো দিয়েও একুরেট মান সবসময় পাওয়া যায় না। তাহলে এটা একটা সমীকরণ যেটা দিয়ে সহগের সম্পর্ক পাওয়া যায়। এই সমীকরণটা মুখস্থ করে রাখবা। এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, আর বিশুদ্ধ তরলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ তরলের ক্ষেত্রে এই সমীকরণটা কাজে লাগে। রাসায়নিক মিশ্রণের ক্ষেত্রে অন্য কোনো যে তরলের সাথে মিশ্রণ থাকে সেটা প্রযোজ্য হয় না। তাপমাত্রার পরিবর্তনের সাথে তরলের সান্দ্রতা সহগের আরো একটি সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ এই সমীকরণগুলো সবগুলো যদি একুরেট ভাবে কাজ করে না, তুলনামূলক এই সমীকরণটা বেশি নির্ভরশীল। আরো একটি সমীকরণ পাওয়া যায়, সেটা হচ্ছে লগ এটা এ প্লাস বি বাই টি। এটাও মুখস্থ রাখতে হবে। টি এখানে টি হচ্ছে পরম তাপমাত্রা, আর এবি হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে দেখো, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এটা তরলের শেষ, তরলের ক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতা হ্রাস পায়। কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়বীয় পদার্থের সান্দ্রতা বৃদ্ধি পায়। উল্টো ঘটনা ঘটে, তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা অর্থাৎ ঘর্ষণের মান কমে যায়, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মান বৃদ্ধি পায়। বায়বীয় পদার্থের সান্দ্রতা সহগের সাথে সাথে পরম তাপমাত্রার গ্রহণযোগ্য সম্পর্ক প্রদান করেন বিজ্ঞানী সাদারল্যান্ড। অনেক সম্পর্ক আছে, কিন্তু সবগুলো সম্পর্কের মধ্যে তুলনামূলক যে সম্পর্কটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে বিজ্ঞানী সাদারল্যান্ডের যে সম্পর্কটা, সেটা সেটা হচ্ছে নিম্নরূপ। এই সমীকরণটা হচ্ছে নিম্নরূপ। এই যে এই সমীকরণ, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এখানে কার কি পরিচয় নিচে দেওয়া আছে। এই যে ইটা অফ থিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের সান্দ্রতা সহগ। আর ইটা নট, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের সান্দ্রতা সহগ। থিটা এখানে থিটা দিয়ে বোঝাচ্ছে মূলত যে কোনো একটা টেম্পারেচার আর কি, যে কোনো থিটার মান যে কিছু হতে পারে। টি হচ্ছে পরম তাপমাত্রা, আর সি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তাহলে মোটামুটি সমীকরণগুলো মুখস্থ রাখতে হবে। আর শুধু মূল পয়েন্ট একটাই, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা হ্রাস পায়, কিন্তু গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাধা দেওয়ার মান বৃদ্ধি পায়। এই এই ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট থেকে জানা গেছে, পরীক্ষা থেকে। তাহলে এগুলো একটু মুখস্থ রাখতে হবে, প্রশ্ন একটু পড়ে ফেলতে হবে, শেষ। তাহলে এই প্রশ্ন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। ওরা। আচ্ছা, জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, তাহলে কয়েকটা ম্যাথ আছে, ম্যাথ গুলো একটু দেখে আসি দ্রুততার সাথে। এই যে ম্যাথ, 1 মিলিমিটার অন্তব্যাস ও 70, এটা সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন আণবিক কৌশিক নলে 30 সেন্টিমিটার পানি স্তম্ভের উচ্চতায় প্রবাহিত হয়। নলের মধ্যে দিয়ে পানি প্রবাহের হার নির্ণয় করো। পানির সান্দ্রতাঙ্ক এটা দেওয়া আছে। এ ইকুয়াল 1 মিলিমিটার, অর্থাৎ 0.5 মিলিমিটার। এটা হচ্ছে ব্যাস, তাই না? দরকার তো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ হয়। এই যে ব্যাসার্ধ হয়েছে। এল এর মান হচ্ছে 70 সেন্টিমিটার, আর এল এর মান হচ্ছে, এখানে আরেকটু ছোট করে নিই প্রশ্নটা। মিলিমিটারকে আবার সেন্টিমিটার করা হয়েছে, এই যে মিলিমিটারকে সেন্টিমিটার করা হয়েছে। এল এর মান 70 সেন্টিমিটার দেওয়া আছে, এইচ 30 সেন্টিমিটার দেওয়া আছে। রো এর মান পানির ক্ষেত্রে এটা 1 ধরে নিতে হয়। টি এর মান এইচ রো জি, এইচ এর মান, রো এর মান, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু সেন্টিমিটারে নিয়ে গেলে সেটা 980 হয়। 9.8 মিটার সমান সমান 980 সেন্টিমিটার। তাহলে জি এর মান হচ্ছে 980 সেন্টিমিটার। আর ইটা এর মান তো এটা দেওয়াই আছে, 0.01। পানির সান্দ্রতাঙ্ক 0.01।
একই কথা। সূত্রটা হচ্ছে কিছু না, ভি ইকুয়াল, এটা মুখস্থ সূত্র, যার মানগুলো যেখানে বসিয়ে দিতে হবে। এখানে পি এর জায়গায় এইচ রো জি বসানো হয়েছে। এই যে এইচ এর মান, এই রো এর মান, জি এর মান, পাই এর মান, এ টু দি পাওয়ার 4 এর মান, নিচে আছে 8 ইটা এল। ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ, সোজা করে নিব অঙ্কটা। তারপর অঙ্ক দেখো। আচ্ছা, অঙ্কের সমস্যা আছে কোনো? ভাই ওইখানে এককগুলা সব এসআই একক নিলে কি হয় না সব ওইভাবে করতে হবে? এসআই এককে নিলে সমস্যা নাই, কিন্তু এসআই একক নিলে কোনো সমস্যা নেই, অঙ্ক স্বাভাবিকভাবে হবে। কিন্তু কিছু অঙ্ক করার ক্ষেত্রে কিছু প্রচলিত নিয়ম আছে। প্রচলিত নিয়মে এই ধরনের অঙ্কগুলো সিজিএসএ করা হয়। অনেক সময় বলে দেয় প্রশ্নে যে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত নিয়মে এই অঙ্কগুলো সিজিএস এককে নিয়ে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটা প্রচলিত নিয়ম আর কি। আর কেউ না করলে কোনো সমস্যা নেই, এসআই একক করলে সমস্যা নেই। তবে সিজিএসএ করা ভালো সেন্টিমিটারে। তাহলে পরের প্রশ্ন, 0.01 মিটার ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক একটি তলের মধ্য দিয়ে 0.02 মিটার সেকেন্ড প্রান্তিক বেগে পড়ছে, তরলের সান্দ্রতা সহ 0.03 সান্দ্র বল নির্ণয় করো। এর মান তো এত দেওয়া আছে, এটা হচ্ছে সিজি থেকে করছে মিটার থেকে 0.1 সেন্টিমিটার, আর ইটার মান হচ্ছে 0.003 এটাতে দেওয়া ছিল। ভি এর মান দেওয়া ছিল, এটাকে সেন্টিমিটার করা হয়েছে। আর সূত্র এটা আগের ক্লাসে প্রতিবন্ধক, এফ ইকুয়াল 6 পাই ইটা এভি। মানগুলো বসিয়ে দিলে এটাই উত্তর, সহজ করে নিবা। তারপরে হচ্ছে এই প্রশ্নটা, এটাও সহজ। হুম, এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটা হচ্ছে যে একটি পানির বুদবুদ বায়ুর ভিতর দিয়ে 1.2 ইন্টু 10⁻⁻²মিটার/সেকেন্ড প্রান্তিক বেগে পতিত হচ্ছে। বায়ুর সান্দ্রতা সহ দেওয়া আছে, হলে পানির ফোটনটির ব্যাস কত? পানির ফোঁটাটির ব্যাস কত? ব্যাস নির্ণয় করতে হবে। এই সূত্রটা তো করা হয়েছে আগে, মুখস্থ। এখানে মানগুলো দেওয়া আছে, প্রান্তিক বেগের মান এত, সান্দ্রতা সহ ইটার মান এত। এইটার মান কিন্তু এই এককটার নাম হচ্ছে পয়েস, নিউটন পার সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এইটার নাম কিন্তু পয়েস। অনেক সময় পয়েস দিয়ে থাকে। পানির ঘনত্বটা মুখস্থ রাখতে হবে, পানির ঘনত্ব 1000 কেজি মিটার কিউব, আর বায়ুর ঘনত্ব 1.21 এটা ইন্টু কেজি মিটার/সেকেন্ড। এটা অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, এটাও মুখস্থ রাখা ভালো। পানির ঘনত্ব আর বায়ুর ঘনত্ব, কিছু ঘনত্ব মুখস্থ রাখা বুদ্ধিমানের পরিচায়ক। আমরা জানি ভি ইকুয়াল, এটা সূত্রে মুখস্থ, এটা প্রতিপাদন করানো হয়েছিল। শুধু এখানে মুখস্থ রাখতে হবে, শুধু আর এর মান বের করতে হবে। আর আর এর মান বের করতে হবে, এটা আর এর মান। আর এর মান বের করলে এগুলো স্বাভাবিক পক্ষান্তর, যেহেতু আর স্কয়ার আছে, শুধু আর বের করতে গেলে বাকি যারা রুট ওভার হবে এই সবার রুট ওভার। আর আর এর সাথে যেগুলো লবে আছে তারা হরে চলে গেছে, যারা হরে তারা লবে উঠছে। আর মানগুলো বসে দিলে হয়ে যাবে, যার যার মান যেখানে সেখানে বসানো হয়েছে। বসানোর পর একটা সোজা সাপটা ক্যালকুলেশন করলেই এই অঙ্কটা চলে আসছে। তারপর এটা চলে আসছে। তাহলে এই হচ্ছে মোটামুটি অঙ্ক ওভারঅল। কারো কোনো জানার বিষয় না থাকলে আমরা ক্লাস শেষ করবো। তাহলে ক্লাসটা শেষ করা যায় না? রাত অনেক গভীর হয়ে গেল। ভাই যে প্রথম ম্যাথটা করাবেন ওই প্রথম ম্যাথটা একবার দেখি।
প্রথম ম্যাথটা প্রথম ম্যাথটা। যাচ্ছি। হুম। এই যে প্রথম ম্যাথ, ছোট করি। হ্যাং হয়ে গেছে, নেটওয়ার্ক আনস্টেবল। ভাই নেটের সমস্যা একটু। হ্যাঁ হ্যাঁ, ইটার মান। আনস্টেবল হ্যাঁ, দেখাচ্ছে, ইটার মান। আনস্টেবল। ইটার মান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটার মান কিভাবে কনভার্ট করতে একটু দেখা দেন। দাঁড়াও। আচ্ছা, ইটার মান কনভার্ট করছে কোথায়? ইটার মান যাইছে কোথায়? তো আছে, না ভাই। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক জিরো আছে। পয়েন্ট জিরো ওয়ান, সামনে একটা হ্যাঁ পয়েন্ট জিরো থাকা আর না থাকা একই কথা। এখানে শুধু সামনে জিরো হ্যাঁ দিলে। ভাই, ঠিক আছে। হুম। তাহলে শেষ করি নাকি আজকে? ওই তোমাদের যে 45 সমীকরণটা পড়ানো হলো, ভুল ক্রমে আচ্ছা ভাই, মানে রেকর্ডটা অন করা হয়নি। ওইটা অনেক বড়। ওই বড় প্রশ্নটা রেকর্ড অন করা হয়নি, এই জন্য ক্লাসের রেকর্ড নাই। এখন বাকিদেরকে কি দেওয়া হবে, ওইটা এখন আবার আমাকে বসে বসে রেকর্ড করতে হবে, বুঝছো? এতক্ষণ যেটা 45 সমীকরণ, এটা আবার বসে বসে আমাকে রেকর্ড করতে হবে। সেই জটিল সমস্যা তো। হ্যাঁ, জটিল সমস্যা। আজকে ভুল ক্রমে রেকর্ডিং অংশটা অপশনটা অন করতে ভুলে গেছি। হুম। তাহলে ঠিক আছে, আজকে আচ্ছা ক্লাস ভাই, পিডিএফ একটু দিয়ে দিন ভাই পিডিএফ বলে। দেওয়া হবে, পিডিএফ তো দেওয়া হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।